সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি 18তম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দেখার জন্যে। আজকের বিষয় দারিদ্র্যমুক্ত বাংলাদেশি হোক, মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন মনোজ সেনগুপ্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি 18তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্কের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশি হোক, মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। বিষয়ের পক্ষে বলবে হাজী মুহাম্মদ মুহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিপক্ষে বলবে জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসুন পরিচিত হই আমাদের আজকের তার্কিকদের সাথে। পক্ষদল হাজী মুহাম্মদ মুহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হল মোহাম্মদ এনামুল কবির, শেখ আশিক ইকবাল এবং তাদের দলনেতা মোহাম্মদ মাসুদুর রহমান। বিপক্ষের দল জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হল উত্তম রায়, অনিমেষ কর এবং তাদের দলনেতা রাজীব সরকার। আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন ফাদার বকুল এস রোজারিও, সিএসসি, ভাইস প্রিন্সিপাল ও ক্লাব সমন্বয়কারী, নটরডেম কলেজ; কামরুল ইসলাম, এফসিএ, ডিরেক্টর, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ; রাশিদুন নবী বাবু, বিশিষ্ট সাংবাদিক ও বার্তা সম্পাদক, দৈনিক ইত্তেফাক; অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা; কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ এবং মডারেটর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন সেগুলো হলো উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন 5। সভাপতি হিসেবে আজকের বিতর্কটি পরিচালনা করার জন্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিতর্ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। আমি আজকের অনুষ্ঠানের সভাপতিকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। বিতর্ক শুরু করবার পূর্বে সংক্ষেপে নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। প্রত্যেক দল থেকে বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। আমি এবারে আজকের বিতর্কের সভাপতি অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীকে বিতর্কটি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা বিতর্কের বিষয় শুনেছি দারিদ্র্যমুক্ত বাংলাদেশি হোক, মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। এই প্রস্তাবের পক্ষে বলার জন্য আমি হাজী মোহাম্মদ মুহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা মোহাম্মদ এনামুল কবিরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় দারিদ্র্যমুক্ত বাংলাদেশি হোক, মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। বিষয়ের পক্ষে বলছি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কে কয়েকটি বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া অত্যন্ত প্রয়োজন, আর তা হচ্ছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা ও চেতনার অঙ্গীকার। দারিদ্র্য মানে মানুষের মৌলমানবিক চাহিদা পূরণের অক্ষমতা, এবং অর্থনৈতিক দারিদ্র্যের কারণে সামাজিক, সাংস্কৃতিক, আদর্শ ও মূল্যবোধের যে দারিদ্র্যটি সৃষ্টি হয় সেগুলোকে আমরা বিশেষভাবে বিবেচনা করব। মাননীয় সভাপতি, আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রধান চেতনাগুলো ছিল এরকম: শোষণ ও বঞ্চনামুক্ত সমাজের চেতনা, বৈষম্যহীন সমৃদ্ধির চেতনা, মৌলিক অধিকারের চেতনা, সর্বোপরি ক্ষুধা ও দারিদ্র্য মুক্তির চেতনা। আমরা যদি আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পেছনের প্রেক্ষাপটটিকে বিশ্লেষণ করি, তাহলে দেখব পাকিস্তানি শাসনামলের 24 বছরে এই দুই অঞ্চলের মধ্যে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে একটি বৈষম্য সৃষ্টি হয়েছিল, সেই বৈষম্যটি একদিকে যেমন বেদনাদায়ক তেমনি বিস্ময়কর। মাননীয় সভাপতি, কারণ 1969-70 সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার 56% বসবাস করতো এই পূর্ব পাকিস্তানে এবং 44% বসবাস করতো পশ্চিম পাকিস্তানে। অথচ এই 56% মানুষের জন্য মোট রাজস্ব ব্যয় নির্ধারিত ছিল মাত্র 23%। শুধু তাই নয় মাননীয় সভাপতি, সে সময়ে
এদেশ থেকে রপ্তানি করা হতো মোট রপ্তানির 61%, অথচ এদেশের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল মাত্র 32.5%। এখানেই শেষ নয়, সেই সময়টিতে 24 বছরে পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল 2119টি। এর বিপরীতে 44% জনগণের বসবাস সেই পশ্চিম পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল 6256টি। শিক্ষা ও অর্থনৈতিক বঞ্চনার পাশাপাশি রাজনৈতিক বঞ্চনাও ছিল সুস্পষ্ট। এমনইভাবে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে তারা যে বৈষম্য, তারা যে বঞ্চনা, তারা যে শোষণের বলয় তৈরি করেছিল, সেই বঞ্চনা এবং শোষণের কারণেই এদেশের দারিদ্র্য সৃষ্টি হয়েছিল। এই দারিদ্র্য থেকে মুক্তি ছিল মুক্তিযুদ্ধের চেতনা। স্বাধীনতার 36 বছর পরেও আমরা আমাদের দেশকে, এদেশের মানুষকে সেই বঞ্চনা এবং শোষণের হাত থেকে রক্ষা করতে পারিনি। এদেশ থেকে দারিদ্র্য বিমোচন সম্ভব হয়নি। সে কারণেই আমরা বলছি দারিদ্র্যমুক্ত বাংলাদেশী হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। মাননীয় সভাপতি, আজ বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার বাস্তবায়ন করতে গিয়ে যতগুলো কার্যপ্রণালী আমাদের গ্রহণ করা প্রয়োজন, আমরা অবশ্যই সেগুলোকে গ্রহণ করব। আমি এবং আমার দল প্রমাণ করে যাব, বাংলাদেশকে দরিদ্রমুক্ত করা গেলেই, আবার বলছি, বাংলাদেশকে দরিদ্রমুক্ত করা সম্ভব হলে মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে আমরা সমুন্নত করতে পারবো। ঠিক তেমনিভাবে আজকের প্রস্তাবটিকে অসার প্রমাণ করতে হলে প্রতিপক্ষকে প্রমাণ করতে হবে দারিদ্র মুক্ত ব্যতীত, আমি আবারও বলছি, দারিদ্র মুক্তি ব্যতীত অন্য কোনো উপায় মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে সমুন্নত করা সম্ভব। আজকের প্রস্তাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো বিতর্ক নেই। আজকের প্রস্তাবে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের এই মুহূর্তে কোন অঙ্গীকারটি প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বলছি দারিদ্র্যমুক্ত বাংলাদেশী হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। এখন প্রশ্ন হচ্ছে, কেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার হওয়া উচিত? আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সবচেয়ে প্রকট সমস্যা হচ্ছে আমাদের দারিদ্র্য। কেননা এখনো এদেশের 40% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, অর্ধাহারে অনাহারে তাদের দিন কাটে। এখনো এদেশের 19.5% মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না। সবার জন্য শিক্ষা গ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না, কারণ আমরা দরিদ্র। এদেশের স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করে টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিত করা যাচ্ছে না, কারণ আমরা দরিদ্র। এদেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে না, সর্বোপরি মানুষগুলোকে মানব সম্পদে রূপান্তরিত করা যাচ্ছে না, কারণ আমরা দরিদ্র। অথচ প্রতিটি মুক্তিযোদ্ধার চেতনায় ছিল সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। সাংস্কৃতিক, সামাজিক আদর্শ মূল্যবোধের দারিদ্র সৃষ্টির পেছনেও অর্থনৈতিক দারিদ্র ওতপ্রোতভাবে জড়িত। একজন দরিদ্র বাবা যখন তার পরিবারের ভরণ পোষণ জোগাড় করতে গিয়ে তার নাভিশ্বাস বেরিয়ে যায়, তখন সে তার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাববার কোনো সুযোগ পায় না। একজন মা কখনোই চায় না তার সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু একজন দরিদ্র মাকে যখন দিনের পর দিন অর্ধাহারে অনাহারে বেড়ে ওঠা সন্তানগুলোকে লালন করতে হয়, তখন সে তার সন্তানগুলোকে আদর্শ কিংবা মূল্যবোধের শিক্ষাটি দিতে পারে না। এবং এর কারণে আমাদের এই পরিবারগুলো, দরিদ্র পরিবারগুলো মানব সম্পদে রূপান্তরিত হতে পারে না। এই দরিদ্র পরিবারগুলো দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসতে পারে না, এবং তাদের মাঝে সামাজিক, সাংস্কৃতিক আদর্শ ও মূল্যবোধের দারিদ্র সৃষ্টি হয়। এভাবেই বিঘ্নিত হয় মুক্তিযুদ্ধের চেতনাগুলো। মাননীয় সভাপতি, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে আমার দলের অবস্থান ব্যাখ্যা করেছি। আমার দলের দ্বিতীয় বক্তা এবং দলনেতা এসে প্রমাণ করে যাবেন যে এদেশ থেকে যদি দারিদ্র মুক্ত করা সম্ভব হয়, তাহলে প্রতিটি মুক্তিযোদ্ধা তার হৃদয়ে যে চেতনাটি ধারণ করেছিল, হৃদয়ে যে স্বপ্নটি নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই চেতনাগুলোকে সমুন্নত করা সম্ভব। তাই আজকের অঙ্গীকার হোক মুক্তিযুদ্ধের চেতনায় দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। আমরা পক্ষের প্রথম বক্তা মোহাম্মদ এনামুল কবিরের বক্তব্য শুনলাম। এবার বিপক্ষে বলার জন্য জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা উত্তম রায়কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশী হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার বিপক্ষে বলছে। শুরু করছি যুক্তি খণ্ডন দিয়ে। প্রতিপক্ষের প্রথম বক্তা দারিদ্র মুক্তির সংজ্ঞায়ন যেভাবে করলেন মাননীয় সভাপতি, তাতে করে মনে হচ্ছে দারিদ্র মুক্তির আমরা হাজারটা সংজ্ঞায়ন করতে পারি। যেমন ধরুন, আমি স্বাস্থ্যের অভাবে ভুগছি, তাহলে মানে কি আমি স্বাস্থ্যগত অভাবে ভুগছি? অথবা আমার দলের যে দ্বিতীয় বক্তা, উনি চরম কালো মানুষ, তার মানে কি উনি বর্ণবাদী যে দারিদ্র সেটিতে ভুগছেন? অথবা তাদের দলের যে দলনেতা উচ্চতা অনেক ছোট মানুষ, তার মানে কি উনি উচ্চতাগত দারিদ্র্যে ভুগছেন? মাননীয় সভাপতি, যদি আমরা দারিদ্র্যের এভাবে সংজ্ঞায়ন করি, তাহলে বাংলাদেশের এবং বিশ্বের প্রেক্ষাপটে দারিদ্র্যের যে একটি সাধারণ সংজ্ঞা, যাকে ইংলিশে বলে পোভার্টি, সেটিকে খাটো করা হবে। কিন্তু আজকে আমরা বিতর্ক করছি একটা চরম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখানে বলা আছে দারিদ্র মুক্তি এবং বাংলাদেশের কথা। মাননীয় সভাপতি,
প্রতিপক্ষের প্রথম বক্তা আরও একটা বিষয় বলেছেন, দারিদ্র্য মুক্তির সঙ্গে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্ক সেটি দেখানোর চেষ্টা করেছেন, এবং দেখানোর চেষ্টা করে আমি যে বিষয়টি এখানে বুঝতে পারলাম সেটি হচ্ছে উনি দেখানোর চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধ একটা খণ্ডিত ও বিচ্ছিন্ন বিষয় এবং বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল দারিদ্র্য মুক্তির জন্য। কিন্তু বিষয়টা কি ঠিক? না মাননীয় সভাপতি, যদি দারিদ্র্য মুক্তির জন্যই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে থাকে তাহলে তো আমরা পাকিস্তানের সঙ্গে থেকেও সেই দারিদ্র্য মুক্তি করতে পারতাম, আমরা পারতাম, এবং সেই সময় বাংলাদেশেরও কিছু মানুষ চেয়েছিল। আজকে মাননীয় সভাপতি, সত্য হচ্ছে যে এদেশের মানুষ জাতিগত, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্য, সর্বোপরি স্বায়ত্তশাসন এবং 25শে মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত আক্রমণের জবাব দিতে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। আর তাই এখন যদি আমরা বলি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার, তাহলে আজকে যে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেটিকে অস্বীকার করা হবে, খণ্ডিত করা হবে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা আর একটা কথা বলে গেলেন, আজকে বলছেন বঞ্চনাহীন শোষণহীন সমাজের প্রতিষ্ঠার কথা। তাহলে তো আপনারা সরাসরি বলতে পারতেন যে আমরা বঞ্চনাহীন সমাজের প্রতিষ্ঠা করতে চাই, শোষণহীন সমাজের প্রতিষ্ঠা করতে চাই, কারণ এই বিষয়গুলো হচ্ছে কারণ, ফলাফল হচ্ছে দারিদ্র্য। কিন্তু আপনার কারণটি না নিয়ে কথা বলে দারিদ্র্য নিয়ে কথা বলছেন। মাননীয় সভাপতি, আজকে আমি প্রথমেই বলে নিতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনা একটা সামগ্রিক বিষয়, যার সঙ্গে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এখানে কোনো একটি বিষয় মুক্তিযুদ্ধের যে মূল সেটির চেতনার অঙ্গীকার হতে পারে না। তাহলে মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকারটি কী? সেটি যদি আমরা চাই মাননীয় সভাপতি, এই জন্য গ্রহণ করতে হবে আমাদের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিটি ফুটে উঠেছে আমাদের সংবিধানের প্রথম ভাগে। সেখানে বলা হয়েছে যে আমাদের প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত হইবে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ। আর তাই আমরা বলছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটির মধ্যেই নিহিত রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। আর আমরা এই জন্যে আমাদের দল থেকে বলার চেষ্টা করছি, সোনার বাংলাদেশ নির্মাণই হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। মাননীয় সভাপতি, এখানে আমাদের বক্তব্যের ভিত্তি হচ্ছে আমাদের সংবিধান, আমাদের জাতীয় সঙ্গীত। সম্মানিত সভাপতি, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়ার সময়, মুক্তিযুদ্ধ চলার সময় এবং মুক্তিযুদ্ধ শেষ হবার ঠিক পরবর্তী সময় এদেশের 7.5 কোটি মানুষের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ করতে হবে। আর তাই আমরা বলছি সোনার বাংলাদেশ নির্মাণই হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। মাননীয় সভাপতি, এই সোনার বাংলাদেশ নির্মাণের জন্য প্রয়োজন বিভিন্ন জরুরি বিষয়ের দিকে দৃষ্টিপাত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, যার মধ্যে একটি হচ্ছে দারিদ্র্য। অর্থাৎ দারিদ্র্য মুক্তি একমাত্র কিংবা প্রধান মানদণ্ড হতে পারে না যেটি অর্জন করলেই মুক্তিযুদ্ধের চেতনা অর্জিত হবে। সম্মানিত সভাপতি, 1952-তে আমাদের মুক্তিযুদ্ধের যে বীজটি রোপিত হয়েছিল, চেতনার যে বীজটি রোপিত হয়েছিল, সেই 71 সালে সেটি মহিরুহের আকার ধারণ করে মুক্তিযুদ্ধ নামক একটি ঐতিহাসিক ঘটনার জন্ম দেয়। কাজেই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যে বিষয়গুলি জড়িত সেগুলো হচ্ছে আমাদের ভাষার প্রশ্ন, আমাদের সংস্কৃতির প্রশ্ন, ঐতিহ্য রক্ষার সংগ্রাম, জাতি, শ্রেণী, বর্ণ বৈষম্য থেকে মুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রশ্ন জড়িত। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অঙ্গীকারের যে নিদর্শন সেটি আমরা পাই 1972 সালে, যখন আমাদের রাষ্ট্রের ভিত্তি সংবিধান প্রণীত হয়েছিল। সেখানে সেই সংবিধানের প্রথম পৃষ্ঠার 3য় পরিচ্ছেদে বলা হয়েছে, আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি শোষণমুক্ত সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সংবিধানের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে কোথাও কিন্তু দারিদ্র্য মুক্তির কথা নেই। আবার 14 বার সেখানে সংশোধনী আনা হচ্ছে, কিন্তু এই বিষয়গুলোকে কখনোই অস্বীকার করা হয়নি। মাননীয় সভাপতি, পাকিস্তান ছিল একটা ধর্মভিত্তিক রাষ্ট্র। সেই রাষ্ট্রের বিপরীতে আমরাও ভাষা ও সংস্কৃতি ভিত্তিক একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার চেষ্টায় ছিলাম, কিন্তু সেই বাংলাদেশের যে অসাম্প্রদায়িক ধারা সেটি কিন্তু বেগবান হতে পারেনি। দেখেছি আমরা ধর্মান্ধ রাজনীতির কুফল, এবং 24 বছরের পাকিস্তানি শাসনের যে শ্রেণী সংগ্রাম ছিল, সেই যে শ্রেণী বৈষম্য ছিল সেটিও এখন পর্যন্ত দূর হয়নি। আপনারা যে দারিদ্র্যের কথা বলছেন, শ্রেণী বৈষম্য দূর না করে সেই দারিদ্র্যকে কিন্তু আমরা দূর করতে পারবো না। তাই আমরা বলছি আজকে দারিদ্র্য মুক্তির কথা আমরা বলছি না, আমরা বলছি অন্যান্য বিষয়গুলোর কথা। মাননীয় সভাপতি, গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকার এই বাংলাদেশে এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। যদি গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন সেটি বাস্তবায়ন হবে না। প্রতিপক্ষ, আমি যে বিষয়গুলো এতক্ষণ উপস্থাপন করে গেলাম, আমার পরবর্তী বক্তা এই বিষয়গুলোর বিশ্লেষণ করে দেখাবেন যে মুক্তিযুদ্ধ একটি বহুমাত্রিক ও সামষ্টিক বিষয়, এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমরা অঙ্গীকার প্রদর্শন করতে পারবো বাংলাদেশ নির্মাণের মধ্যে দিয়ে, সোনার বাংলাদেশ নির্মাণের মধ্যে দিয়ে। এখানে দারিদ্র্য মুক্তি নয়, প্রয়োজন অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি, এবং সেগুলো যদি আমরা করতে পারি তাহলে আপনারা যে দারিদ্র্য মুক্তির কথা বলছেন সেটি এমনি এমনি চলে আসবে। ধন্যবাদ সবাইকে। এবার এই প্রস্তাবের পক্ষে বলার জন্য হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বক্তা শেখ আসিক ইকবালকে আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিতর্ক করবার সুযোগ দেওয়ার জন্য। বিতর্কের প্রস্তাব দারিদ্র্যমুক্ত বাংলাদেশই হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। আমি এই প্রস্তাবটির পক্ষচারণ করছি। প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে আমরা পাকিস্তানের সঙ্গে থেকেও নাকি দারিদ্র্যমুক্ত হতে পারতাম।
আর আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে পাকিস্তানিরা যে শোষণ এবং বঞ্চনার সৃষ্টি করেছিল, সেই শোষণ এবং বঞ্চনার ফলে কিন্তু দারিদ্র্য। তাহলে আপনাকে প্রশ্ন করতে চাই, পাকিস্তানের সঙ্গে থেকে আপনি শোষণ বঞ্চনামুক্ত সমাজের বসবাস করেছিলেন, তাহলে সেই সমাজে বাস করে আপনি কিভাবে দারিদ্র্যমুক্ত হওয়ার স্বপ্ন দেখেন? প্রতিপক্ষের প্রথম বক্তা আপনি বলে গেলেন আপনার দলের দ্বিতীয় বক্তা নাকি কালো। আপনি যে বর্ণবৈষম্যের আচরণ করলেন, এটি কিন্তু আপনার মানসিকতার দারিদ্র্যকে ফুটিয়ে তুলেছে এবং সেটিও কিন্তু দারিদ্র্যের একটি অনুষঙ্গ। আপনি সংবিধানের কথা বলে গিয়েছেন, মানবাধিকারের কথা বলে গিয়েছেন, শোষণমুক্ত সমাজের কথা বলে গিয়েছেন, কিন্তু আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ইউনূস তার নোবেল বক্তৃতায় প্রথমে বলেছেন দারিদ্র্য মানে সব ধরনের মানবাধিকার থেকে বঞ্চনা। এবং তিনি আরও বলেছেন দারিদ্র্যকে শুধুমাত্র আর্থিক দিক থেকে বিশ্লেষণ না করে এটিকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক তাৎপর্যের নিরিখে বিচার করতে হবে। আর আমরা আজকে সেই কথাটি বলছি। আমরা আজকে দারিদ্র্য বিমোচনের কৌশল নিয়ে বিতর্কটি করছি না, আমরা আজকে বিতর্কটি করছি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে পারলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ এবং সংশ্লিষ্ট শোষণমুক্ত বাংলাদেশ নিশ্চিত করতে পারবো কিনা, সেখানে আজকের বিতর্কটি। অর্থাৎ আমরা দারিদ্র্যমুক্ত হব কি হব না, সেই অঙ্গীকারটি আমরা করব কি করব না, আজকে সেই বিষয়ে আমাদের বিতর্কটি আবর্তিত হচ্ছে। মাননীয় সভাপতি, আমরা লক্ষ্য করলে দেখব যে বাংলাদেশে 5 বছরের নিচে 55% শিশু অপুষ্টিতে ভুগছেন এবং মায়েদের 70% অপুষ্টিতে ভুগছেন। সুতরাং আপনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ যদি আমরা গড়তে না পারি, তাহলে কি আমরা একটি পুষ্টিহীন বাংলাদেশ চাচ্ছি? আমরা কি সেই জন্য আজকে বিতর্ক করছি? না, কখনোই না। আমরা পুষ্টির দারিদ্র্য বিমোচন করতে চাই। প্রতিপক্ষের প্রথম বক্তা আপনি বলে গিয়েছেন যে আমার দলের প্রথম বক্তা দারিদ্র্যের 1000টা সংজ্ঞা দিয়ে গিয়েছেন, কিন্তু আপনাকে বলতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক অমর্ত্য সেন থেকে শুরু করে আগারওয়াল এবং অ্যাটকিনসন থেকে শুরু করে আরও অন্যান্য কল্যাণ অর্থনীতিবিদরা তারা বলেছেন দারিদ্র্যকে কেবল সম্পদ প্রাপ্তি অপ্রাপ্তির সঙ্গে সম্পর্কিত না করে এটিকে সামাজিক অন্যান্য বঞ্চনার নিরিখেও সম্পর্কিত করতে হবে। এবং তারা আরও বলেছেন যে দারিদ্র্যের কারণে যে পুষ্টির দারিদ্র্য সৃষ্টি হয়, আর্থিক দারিদ্র্যের কারণে যে পুষ্টির দারিদ্র্য সৃষ্টি হয়, শিক্ষা, স্বাস্থ্য দারিদ্র্য সৃষ্টি হয় এবং নিরাপত্তার অভাববোধ তৈরি হয়, সেগুলিকেও দারিদ্র্যের অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ দারিদ্র্যের সাথে মানব উন্নয়ন এবং মানবিক উন্নয়নের প্রতিটি অনুষঙ্গ জড়িত। এবং যদি আপনি দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ করতে না পারেন, তাহলে সেই মুক্তিযুদ্ধের সময়কার শোষণ এবং বঞ্চনামুক্ত সমাজ নির্মাণ করতে পারবেন না, কেননা সেই সময় শোষণ এবং বঞ্চনা ছিল। তাই আজকে আমাদের অঙ্গীকার হোক আমরা মুক্তিযুদ্ধের সেই সময়কার চেতনাকে ধারণ করি, সেটিকে তার সাথে সংশ্লিষ্ট করে আজকের বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করি, তাহলে আমরা শোষণ এবং বঞ্চনামুক্ত সমাজ বিনির্মাণ করতে পারবো। মাননীয় সভাপতি, আমাদের এই দেশটিতে কর্মক্ষম যুবকের সংখ্যা 3,60,00,000, যারা ক্যারিবীয় অঞ্চলের 17টি দেশের মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি এবং অস্ট্রেলিয়া মহাদেশের মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে দারিদ্র্যের কারণে এই যুবকদের 2,70,00,000 যুব দারিদ্র্যের শিকার এবং তারা আজকে শোষণ এবং বঞ্চনার মধ্যে জীবনযাপন করছেন। সুতরাং আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যুব দারিদ্র্যের এই অনুষঙ্গটি যদি আমরা মুক্ত বিমোচন না করি, তাহলে আমরা এই দেশকে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা সংশ্লিষ্ট বা ঘনিষ্ঠ করে নির্মাণ করব? আপনারা আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমাদের আরেকজন বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইড তিনি বলেছিলেন, তার প্রাচ্যবাদ তত্ত্বে বলেছিলেন এবং সেটিকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ করব। তিনি বলেছিলেন যে আমরা প্রাচ্যের লোকেরা, অর্থাৎ আজকে বাংলাদেশের লোকেরা আমরা সব সময় আমাদেরকে অবমূল্যায়ন করি, আমরা পশ্চিমের চোখে আমাদেরকে মূল্যায়ন করি। এটি হচ্ছে আমাদের মানসিকতার দারিদ্র্য এবং সেখান থেকে আমরা যে বের হয়ে আসতে পারছি না, তার কারণ আমরা গরিব, আমাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, আমরা প্রতিদিন $1 নিচে জীবনযাপন করছি এবং আমাদের এই যে অপারগতা, এই যে অক্ষমতার সৃষ্টি হয়েছে আমাদের আর্থিক দারিদ্র্যের কারণে এবং যার ফলে আমাদের মানসিকতা দারিদ্র্য তৈরি হচ্ছে। সুতরাং আমরা বলতে চাচ্ছি যে আজকে আমাদের এই দেশটিকে স্বনির্ভর করতে হলে আমাদের অঙ্গীকার করতে হবে যে আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশটি বিনির্মাণ করতে পারলে আমরা মুক্তিযুদ্ধের অন্যান্য চেতনাকে ধারণ করতে পারবো। সুতরাং আজকে আমাদের বিতর্কটি এই জায়গাতে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাইরে থেকে আঘাত পাওয়া যায়, বাইরে থেকে শক্তি পাওয়া যায় না, নিজের শক্তি বড় শক্তি। কিন্তু আজকে আমরা আর্থিক দারিদ্র্যের শিকার হওয়ার কারণে বিদেশি প্রভুদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছি। আজকে আমাদের অর্থনৈতিক নীতিমালা থেকে শুরু করে রাজনীতি এবং সামাজিক অন্যান্য ক্ষেত্রে কি করব না করব সেটি বিদেশ থেকে বলা হচ্ছে এবং প্রতিটি পলিসি এবং প্রতিটি নীতি আমাদের পিআরএসপি এবং আমাদের এমডিজিতে আমাদের মালিকানা আছে কিনা সে বিষয়ে অনেক বিতর্ক রয়েছে। এর কারণ একটি, আমরা ভুলে গিয়েছি যে আমরা কে, আমরা আমাদেরকে অবমূল্যায়ন করি, আমরা হীনমন্যতায় ভুগি, আমরা পশ্চিমের সেই বিলাসবহুল জীবনযাপন দেখে এবং আমাদের বঞ্চনা দেখে আমরা মনে করেছি যে আমাদের পক্ষে উন্নতি করা সম্ভব নয়। সুতরাং আমাদের এই যে মানসিকতা তৈরি হয়েছে, আমাদের এই যে মনোজাগতিক উপনিবেশ, এর সৃষ্টি হলো কেন? কারণ আমরা দরিদ্র, আমাদের অর্থ নেই, সম্পদ নেই। তাই
মাননীয় সভাপতি, আমি আবারও বলছি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশই হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা পক্ষের বক্তা শেখ আশিক ইকবালের বক্তব্য শুনলাম। এবার বিপক্ষের বলার জন্য আমি জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বক্তা অনিমেষ করকে আহ্বান জানাচ্ছি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতর। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? মাননীয় সভাপতি, এদেশ সেই দুঃস্বপ্নের রাত না ভুললেও প্রতিপক্ষের 3 জন বক্তা সেই দুঃস্বপ্নের রাত ভুলে গেছেন। এই কারণেই তারা মুক্তিযুদ্ধের মূল চেতনাকে পাশ কাটিয়ে বিভিন্ন আনুষাঙ্গিক ইস্যুকে তৈরি করছেন আজকে দারিদ্র্যের কারণ হিসেবে, এবং মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার হিসেবে তারা দারিদ্র্যকে দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা জানি মুক্তিযুদ্ধ একটি বিশাল ক্যানভাস, বিশাল প্রেক্ষাপটে ঘটেছিল। দারিদ্র্য মুক্তি একটিমাত্র অনুষঙ্গ। সোনার বাংলাদেশ নির্মাণের জন্য, মুক্তিযোদ্ধাদের যে রক্তের ঋণ স্বীকার করার জন্য আমরা বাংলাদেশকে নির্মাণ করতে চাই, সেই বাংলাদেশে থাকবে সুশাসন, গণতন্ত্র, এই সমস্ত ইস্যু, এবং তাহলেই বাংলাদেশের সোনার বাংলাদেশ রচিত হওয়া সম্ভব। মাননীয় সভাপতি, বিতর্কের প্রস্তাব দারিদ্র্যমুক্ত বাংলাদেশে হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার বিপক্ষে বলছি। প্রতিপক্ষের যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। তারা আসলে গুলিয়ে ফেলছেন কারণ এবং ফলাফলকে। তারা বারবার বলছেন দারিদ্র্যের কারণে এই শোষণগুলি তৈরি হচ্ছে, কিন্তু মূল ব্যাপারটি হচ্ছে শোষণ এবং বঞ্চনা থেকে দারিদ্র্য সৃষ্টি হচ্ছে। আপনার যে কথাটি বলছেন, বাংলাদেশে 1971-এর আগে যে ঘটনাগুলি ঘটেছিল, ব্যাপক শোষণের ফলে এই এলাকার মানুষ যখন পিঠ থেকে গিয়েছিল দেওয়ালে, তারা তখনই এগিয়ে এসেছিল প্রতিরোধে, এবং ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। মাননীয় সভাপতি, সোনার বাংলাদেশ তৈরির জন্য অনেকগুলো বিষয় প্রয়োজন। শুধু দারিদ্র্য মুক্তি দিয়ে সোনার বাংলাদেশ সম্ভব নয়। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমরা কখনোই অঙ্গীকার ব্যক্ত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এদেশের প্রতিটি নাগরিককে আমরা সুশিক্ষিত করতে পারছি। মাননীয় সভাপতি, বাংলাদেশ এখন 3 ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে। একদিকে উচ্চবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা পড়ছে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থায়, বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার পড়াশোনা করছে সাধারণ স্কুল কলেজে, আর নিম্নবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা অথবা সন্তানেরা পড়ছে মাদ্রাসা ভিত্তিক ধর্মভিত্তিক শিক্ষায়। মাননীয় সভাপতি, ফলে একই দেশের মধ্যে একই প্রজন্ম 3 ধরনের মানসিকতা নিয়ে তৈরি হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা তো ছিল ঐক্যের চেতনা, যা আমরা 1971-এ দেখেছিলাম, কিন্তু আজ সেই ঐক্যটি কোথায়? সেই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কি রক্ষণও থাকে? মাননীয় সভাপতি, টিআইবি রেটিংয়ে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর গত কয়েক মাসে আমরা দেখেছি এদেশের ক্ষমতাবান মানুষদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, এমনকি তোষক বালিশের নিচ থেকে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা, চাল, ডাল, গম, ত্রাণের টিন, এমনকি শাড়ি পর্যন্ত। এই বিষয়টি এটি প্রমাণ করে মাননীয় সভাপতি, আমাদের সম্পদের অভাব নেই, আমাদের অভাব রয়েছে সম্পদের সুষম বন্টনের এবং সম্পদ রক্ষা ব্যবস্থা। আর এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছে আমাদের আইনি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে। এই সর্বগ্রাসী লুণ্ঠনকে যদি আমরা বন্ধ করতে না পারি মাননীয় সভাপতি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এদেশের 5% মানুষের হাতে 95% সম্পদ কুক্ষিগত হয়ে আছে। দুর্নীতির মাধ্যমে যে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে, সে টাকা দিয়ে এদেশের মতো দেশগুলির পূর্ণাঙ্গ বাজেট হতে পারে। মাননীয় সভাপতি, তাহলে দেখা যাচ্ছে মূল সমস্যাটি দারিদ্র্য নয়, সমস্যাটি হচ্ছে শোষণ, আইনের শাসনের অভাব, কিছু মানুষের সীমাহীন লোভ এবং শ্রেণী বৈষম্য। এই বৈষম্য চরম আকার ধারণ করেছিল পাকিস্তান আমলে। তখন সামরিক বাহিনীর উচ্চতর পদে একজনও বাঙালি অফিসার ছিলেন না, এবং কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ বেসামরিক কর্মকর্তাদের 89% ছিল পশ্চিম পাকিস্তানের। শুধু তাই নয়, আমাদের সম্পদ লুণ্ঠনকারী যে 22 পরিবারের কথা তখন শোনা যেত, তাদের সবাই ছিল পশ্চিম পাকিস্তানি। আর এই সব শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য এদেশের মুক্তি পাগল জনতা অস্ত্র হাতে তুলে এদেশকে স্বাধীন করেছিল, এই শোষণ বঞ্চনাহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য। এবং শোষণ বঞ্চনাহীন একটি সমাজ যদি প্রতিষ্ঠিত হয় প্রতিপক্ষ, তাহলে দারিদ্র্য মুক্তি আপনা আপনিই চলে আসবে। আমাদের সংবিধানের 28-2 ধারায় নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে প্রেক্ষাপট অনেক ভিন্ন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা সিএমএম কোর্টে নারী নির্যাতন মামলা 12% মামলা সাজা হয় এবং 88% মামলা খালাস পেয়ে যায়। এছাড়া আরও নানাভাবে নারী আজ বঞ্চনার শিকার হচ্ছে, ফলে বিঘ্নিত হচ্ছে নারীর অধিকার এবং নিরাপত্তা। 1971 সালে পাক হানাদার বাহিনী এদেশে 2 লক্ষ মা বোনকে নির্যাতন করেছিল। স্বাধীন দেশে আজও নারীরা নির্যাতন হচ্ছে। প্রতিপক্ষ দারিদ্র্যই বলুন আর খাদ্যের অভাবই বলুন, সংকটগুলো কিন্তু কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। অমর্ত্য সেন তার এক গবেষণায় দেখিয়েছেন, আপনারা বলেছেন অমর্ত্য সেনের কথা, তার কথা দিয়েই বলছি, খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় হচ্ছে তথ্য প্রাপ্তির অভাবের কারণে। একটি দেশের গণমাধ্যম যদি স্বাধীন থাকে, তাহলে
তারা সরকারকে সচেতন করে দিতে পারে এবং সরকার ব্যবস্থা নিতে পারে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম আজও অনেক ঝুঁকিপূর্ণ। মাসলাইন মিডিয়া সেন্টারের এক গবেষণায় দেখা গেছে 2006-এর মে থেকে 2007-এর এপ্রিল পর্যন্ত গত এক বছরে এদেশে 174টি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে, যাতে 498 জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন এবং 4 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসীদের হাতে এভাবে যখন সাংবাদিকদের অবস্থা, তখন কি করে আমরা গণমাধ্যমের এই অবস্থায় মুক্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার ব্যক্ত করতে পারবো? আগে চাই গণমাধ্যমের স্বাধীনতা। মাননীয় সভাপতি, এই কারণেই আমরা সেই শাশ্বত বাংলার কথা বলছি যে বাংলাদেশের ছবি আমাদের কাব্যে, সঙ্গীতে, ঐতিহ্যে বারবার ফুটে উঠেছে। সেই বাংলাদেশের কথা বলছি যার স্বপ্ন প্রতিফলিত হয়েছে রবীন্দ্রনাথের সোনার বাংলায়, নজরুলের বাংলাদেশে, জীবনানন্দের রূপসী বাংলা। এই স্বপ্ন, প্রত্যাশা এবং আবেগের সম্মিলন ঘটেছিল 1971-এর মুক্তিযুদ্ধে। তাই সোনার বাংলাদেশ নির্মাণ না করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মাননীয় সভাপতি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনিমেষ করকে এবার আমরা পক্ষের হাজী মোহাম্মদ মহসিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বক্তা এবং দলনেতা মোহাম্মদ মাসুদুর রহমানকে আহ্বান জানাব। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন। বিতর্কের প্রস্তাব দারিদ্র্যমুক্ত বাংলাদেশী হোক, মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার পক্ষে বলছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দুজন বক্তা ইতিমধ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং তারা সোনার বাংলা গড়বার কথা বলেছেন এবং সোনার বাংলা গড়বার অনুষঙ্গ হিসেবে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে গেছেন। কিন্তু আমরা যে কথা সুস্পষ্টভাবে বলছি, এই দারিদ্র্যমুক্ত যদি সম্ভব হয় তাহলে এই বিষয়গুলো আমরা খুব সহজেই সমাধান করে দিতে পারবো এবং তার মাধ্যমেই সোনার বাংলা গড়তে পারবো। এত সমস্যা এই মুহূর্তে আমাদের সম্ভব নয়, কারণ হচ্ছে আমাদেরকে প্রথমত এমন একটি প্রধান সমস্যা চিহ্নিত করতে হবে যেই প্রধান সমস্যাটি অন্যান্য সমস্যার কারণ হিসেবে চিহ্নিত। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে সুস্পষ্টভাবে দেখব দারিদ্র্য হচ্ছে এমন একটি সামাজিক সমস্যা যে সামাজিক সমস্যার ফলে অন্যান্য সামাজিক সমস্যাগুলো সৃষ্টি হয়। মাননীয় সভাপতি, আজকে আমরা বিতর্ক করছি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হলে মুক্তিযুদ্ধের চেতনাগুলো অক্ষুণ্ণ থাকবে কিনা, মুক্তিযুদ্ধের চেতনাগুলোর অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা। কারণ হচ্ছে আমরা শোষণমুক্ত, আজকে তারা বলে গেছেন যে শোষণ এবং বঞ্চনামুক্ত সমাজের কথা। সেই শোষণ এবং বঞ্চনামুক্ত সমাজটি কেন হচ্ছে? দারিদ্র্যের দুষ্টচক্রের কারণে হচ্ছে। আজকে প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেছেন, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা সম্পদের সুষম বন্টনের কথা বলে গেছেন। অত্যন্ত সুন্দর একটি কথা। আমরা বাংলাদেশের অর্থনীতি সমিতির প্রকাশিত মৌলবাদের অর্থনীতি নামক প্রবন্ধে সুস্পষ্টভাবে বলা আছে দেশের 95% অর্থনীতি নিয়ন্ত্রণ করে মাত্র 10,000 মানুষ। লক্ষ্য করুন প্রতিপক্ষ, 14 কোটি মানুষের এই বাংলাদেশে মাত্র 10,000 মানুষ নিয়ন্ত্রণ করে 95% অর্থনীতি। তাহলে এই যে ধনী দরিদ্রের বৈষম্যটি, এটি কিসের ভিত্তিতে? অবশ্যই অর্থনীতির ভিত্তিতে, যার সাথে দারিদ্র্য সরাসরি জড়িত। আর সেজন্য আমাদেরকে সবার আগে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে। কেননা দারিদ্র্যমুক্ত এই বাংলাদেশটি যদি আমরা গড়তে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের চেতনাগুলো, মুক্তিযুদ্ধের যে চেতনাগুলোর কথা বলছেন আমার দলের প্রথম বক্তা বলে গেছেন, তার প্রত্যেকটি চেতনা আমরা সরাসরি বাস্তবায়ন করতে পারবো। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা একটি কবিতার কথা বলে গেছেন এবং বলে গেছেন যে কবিতা বলতে বলতে এক পর্যায়ে বলেছেন আমরা নাকি চেতনার কথাগুলো ভুলে গিয়েছি। আমরা চেতনার কথাগুলো ভুলে যাইনি, বরং চেতনাগুলো যাতে সমুন্নত থাকে সেজন্য এমন একটি প্রক্রিয়ার কথা বলছি, এমন একটি প্রধানতম সমস্যার কথা বলছি যে সমস্যাটি নিরসন করা গেলে আলটিমেটলি আমাদের অন্যান্য সমস্যাগুলোর সমাধান খুব সহজভাবেই হয়ে যাবে, যেই সমস্যাগুলোর কথা আপনারা বলছেন। মাননীয় সভাপতি, আজকে আমি আরো একটি বিষয় দেখিয়ে যাব। আজকে আমরা যখন মুক্তিযুদ্ধের শুরুটি হয়েছিল তার প্রাক্কালে মাওলানা ভাসানী যে ঘোষণাটি দিয়েছিল সেটি হচ্ছে যে ভোটের অধিকারের আগে ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ দারিদ্র্যমুক্ত যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এই যে মুক্তিযুদ্ধের চেতনা, শোষণ ও বঞ্চনামুক্ত বাংলাদেশের গড়ার বা আপনাদের কথা অনুযায়ী সোনার বাংলা গড়বার যে স্বপ্ন আপনারা দেখছেন সেটি গড়তে হলে অবশ্যই আমাকে সবার আগে দারিদ্র্য বিমোচন করতে হবে। আজকে প্রতিপক্ষের প্রথম বক্তা, মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা মানবাধিকার লঙ্ঘনের কথা বলে গেছেন। আমি একটি চিত্র তুলে ধরছি প্রিয় প্রতিপক্ষ। বাংলাদেশ মহিলা সমিতি থেকে প্রকাশিত যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশে এসিডদগ্ধ নারীর সংখ্যা হচ্ছে 15 জন, নারী ও শিশু পাচার হয় 16 জন, যৌতুকের জন্য নির্যাতিত হয় 12 জন নারী, যৌতুকের দায়ে হত্যা করা হয় 29 জন নারীকে এবং কাজের মেয়ে নির্যাতিত হয় 14 জন। এই যে বিষয়গুলো, এখানে সরাসরি ধনী এবং দরিদ্রের বৈষম্যের কারণে এই নিম্ন শ্রেণীর নারীদেরকে নির্যাতিত করা হচ্ছে। মাননীয় সভাপতি, একই সাথে প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা আজকে শিক্ষা ব্যবস্থার কথা বলে গেছেন। শিক্ষা ব্যবস্থা কিভাবে দারিদ্র্য শিক্ষা ব্যবস্থায় প্রভাবিত করছে সেই বিষয়টির কথা তিনি বলে গেছেন এবং বলেছেন যে মাদ্রাসা শিক্ষায় নিম্নবিত্তরা, সাধারণ শিক্ষায় মধ্যবিত্তরা এবং ইংরেজি মাধ্যমে উচ্চবিত্তরা। আমরা খুব সহজভাবে বিষয়টি স্বীকার করছি, কিন্তু এই যে বিত্ত অর্থাৎ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এটি কিসের মাপকাঠিতে নির্ণয়িত হয়েছে? অবশ্যই
অর্থনীতির মাপকাঠিতে। আর সেজন্য এই যে বৈষম্য, এই বৈষম্যকে যদি আমাদেরকে দূর করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই দারিদ্র্য বিমোচন করতে হবে, এবং দারিদ্র্যটি যদি আমরা বিমোচন করতে পারি, আমাদের দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে পারি, তাহলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং আমরা মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করে আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। এই বিষয়ে আপনাদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। মাননীয় সভাপতি, আজকে আরও একটি বিষয়, আমরা মানবিক যে অধিকারগুলো রয়েছে, মানবিক চাহিদাগুলো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য খাতে স্বাস্থ্যসেবা। আজকে যদি লক্ষ্য করি, আমাদের যে বাজেটে বরাদ্দটি রয়েছে, সেই বাজেটের বরাদ্দটি হচ্ছে জন প্রতি মাত্র 93 পয়সা। লক্ষ্য করুন প্রতিপক্ষ 93 পয়সা দিয়ে একটি দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করবেন। এক্ষেত্রে যদি আমাদের সামগ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হয়, তাহলে এই ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সঠিক একটি ফলাফল নিতে হবে। আরও একটি বিষয় মাননীয় সভাপতি, আজকে দরিদ্র মানুষের ভোগান্তির একটি চিত্র আমি তুলে ধরবো, যেটি জমি সংক্রান্ত মামলা। জমি সংক্রান্ত মামলা বা এই বাংলাদেশে যেটি যত সংখ্যা রয়েছে তা হচ্ছে 25 লাখ, এবং প্রত্যেকেই হচ্ছে দরিদ্র শ্রেণীর অধিকারী মানুষগুলো। এবং এই জমির মামলার রায় অপেক্ষমান যে রায়গুলো রয়েছে, তাতে বাদী বিবাদী মিলে মোট ভোগান্তি বর্ষ হচ্ছে 2,07,00,000 বছর। লক্ষ্য করুন প্রতিপক্ষ, হয়তো নরকে একজন মানুষের পাপের শাস্তি এত বেশি দেওয়া হবে না। তাহলে এই যে বিষয়টি সুস্পষ্টভাবে প্রতীয়মান যে দারিদ্র্যের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে, এবং আপনারা আরেকটি বিষয় সুস্পষ্টভাবে, যেটি দারিদ্র্যের কারণে ধর্ম একটি বড় ধরনের প্রভাবিত হয়ে থাকে। এই যে সামগ্রিক সমস্যাগুলোর কথা আমরা বলছি, এই সকল ধরনের সমস্যা যেহেতু দারিদ্র্যের সাথে সরাসরি জড়িত, এবং দারিদ্র্যগুলো যদি আমরা নিরসন করতে পারি, তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। সর্বোপরি আপনাদের কথা অনুযায়ী সোনার বাংলাদেশ এবং আমাদের কথা অনুযায়ী মুক্তিযুদ্ধের চেতনাগুলো অক্ষুণ্ণ রাখতে পারবো। তাই আমাদের সময় এখনই এই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বার। সকলকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা পক্ষের দলনেতা মোহাম্মদ মাসুদুর রহমানের বক্তব্য শুনলাম। এবার বিপক্ষের দলনেতা জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব সরকারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রতিপক্ষের 3 জন বক্তা যে মাত্র একটি যুক্তিকে অবলম্বন করে আজকের বিতর্কের ভিত্তি রচনা করতে চাচ্ছেন, আমি মাত্র একটি উদাহরণ দিয়ে সেই ভিত্তি ধ্বংস করে দিতে চাই মাননীয় সভাপতি। তারা বারবার বলতে চেয়েছেন সমাজ থেকে যদি দারিদ্র্য চলে যায় তাহলে অন্য সমস্যাগুলো আপনি নাকি দূর হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকাই। এই দেশগুলোর তো অর্থনৈতিক কোনো সমস্যা নেই মাননীয় সভাপতি, বরং বিশাল তৈল সম্পদের উপর এই দেশগুলো ভাসছে এবং অর্থনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো নির্ভর করছে। কিন্তু এই দেশে শিক্ষার আলো ভালোভাবে পৌঁছেনি, এই দেশগুলোতে গণতন্ত্র অনুপস্থিত, এই দেশে আধুনিক জীবনযাত্রা অনুপস্থিত। সর্বোপরি এই দেশগুলো সাম্রাজ্যবাদী আমেরিকা এবং আগ্রাসী ইসরায়েলের অত্যাচারের কাছে জিম্মি। এই ধরনের দারিদ্র্যমুক্ত বাংলাদেশ দিয়ে আমরা কি করব? আমাদের মহান মুক্তিযোদ্ধারা কি এই ধরনের দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, আমাদের মহান মুক্তিযোদ্ধারা এই ধরনের দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন যেহেতু দেখেননি, তাই বিজ্ঞ প্রতিপক্ষ যখন প্রস্তাব উত্থাপন করেছেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশই হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার, তখন সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করতে পারি না। কারণ যদি করি সেটি হবে আত্মপ্রতারণা। আর একটি গর্বিত মুক্তিযোদ্ধা জাতির উত্তরাধিকারী হিসাবে আমি নিজের সঙ্গে মোটেও প্রতারণা করতে রাজি নই। মাননীয় সভাপতি, আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো যুদ্ধ ও বিপ্লব ঘটেছে কোনোটিরই কিন্তু মূল স্লোগান দারিদ্র্য ছিল না। ফরাসি বিপ্লবের দিকে তাকান, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, দারিদ্র্যের সেখানে কোনো নামগন্ধ নেই। আমরা যদি 1917 সালের রুশ বিপ্লব কিংবা 1949 সালের চীনা বিপ্লবের দিকে তাকাই মাননীয় সভাপতি, সেখানেও শ্রেণী শাসনের অবসান ছিল মুখ্য কথা, দারিদ্র্য নয়। এমনকি চীনা বিপ্লবের আগে কিংবা পরে মাও জেডিং সবসময় তার কৃষকদেরকে বলেছেন চীনা কৃষকদেরকে নিজস্ব মেধা, বুদ্ধি ও সৃষ্টিশীলতা দিয়ে নিজস্ব ইতিহাসের পথ রচনা করতে হবে, এবং সেটি যদি তারা করতে সমর্থ হয় তাহলে সমাজের অন্যান্য সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে তারা ভাত কাপড়ের দারিদ্র্যের বিমোচন ঘটাবে। কিভাবে ঘটাবে দেখুন, বর্তমান বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ উন্নয়নতাত্ত্বিক মিশরের ডক্টর সামির আমিন, তিনি তার সুবিখ্যাত ওয়ার্ল্ড সিস্টেম থিওরিতে কি দেখিয়েছেন? তিনি আবিষ্কার করেছেন যে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি সেখানে অসম বাণিজ্যিক কাঠামোর কারণে, অসম উন্নয়নের কারণে এবং মেরুকরণের কারণে দারিদ্র্যের সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেছেন মাননীয় সভাপতি, আজকে যারা দারিদ্র্য বিমোচন, দারিদ্র্য মুক্তি ও দারিদ্র্য নিয়ে গবেষণার কথা বলেন তাদের অধিকাংশের কাছে দারিদ্র্য একটি লাভজনক পেশায় পরিণত হয়েছে, যার প্রেক্ষিতে দারিদ্র্য বাণিজ্য কথারই উৎপত্তি ঘটেছে মাননীয় সভাপতি। তিনি তার গবেষণায় আরও দেখিয়েছেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো জাতি কিংবা রাষ্ট্র দারিদ্র্য বিমোচনকে লক্ষ্য হিসাবে ঘোষণা করে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তাহলে আমরা কিভাবে দারিদ্র্যের বিমোচন ঘটাবো? আমরা একটি হলিস্টিক
অ্যাপ্রোচ বা সর্বাত্মক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। আমরা যখন বলছি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তখন আমাদের মাথায় বাড়ি দিয়ে ভেঙে বুঝিয়ে দেওয়ার দরকার নেই সে গণতান্ত্রিক বাংলাদেশে দারিদ্র্য থাকবে না। আমরা যখন বলছি এটি যথার্থই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, তার কথাটির মধ্যে অন্তর্নিহিত থাকে সেই বাংলাদেশে দারিদ্র্য থাকবে না। কারণ আপনারা এমন কোনো দেশের উদাহরণ দিতে পারবেন না যে দেশটিতে দুর্নীতি নেই অথচ দারিদ্র্য আছে। এই কথাগুলি আমরা বলার চেষ্টা করছি। আমরা আজকে গ্রহণ করেছি একটি সর্বাত্মক দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলছি সোনার বাংলাদেশ নির্মাণই হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। এবং কি কি বিষয় নিয়ে আমরা সোনার বাংলাদেশ নির্মাণ করতে পারবো তার চুলচেরা বিশ্লেষণ করেছেন আমার দলের প্রথম দুই বক্তা। অধ্যাপক আবুল বারাকাত সম্প্রতি তার একটি প্রবন্ধটির শিরোনাম হচ্ছে বাংলাদেশে বৈদেশিক সাহায্য ও ঋণের পলিটিক্যাল ইকোনমি। সেই প্রবন্ধে তিনি দেখিয়েছেন বাংলাদেশের জন্য যে মোট বৈদেশিক সাহায্য আসে তার শতকরা 25% মাত্র সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হয়, বাকি 75% দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এবং মানুষ লুটপাট করে নিয়ে যাচ্ছে। তাহলে সমস্যাটি তো আমাদের অর্থ সম্পদ কিংবা দারিদ্র্যের নয়, সমস্যাটি হচ্ছে নৈতিকতার অভাবের, সমস্যাটি হচ্ছে মূল্যবোধের অভাবের। এবং এই অবক্ষয় এবং মূল্যবোধের অভাবের কারণে আমরা সোনার বাংলাদেশ নির্মাণ করতে পারছি না। মাননীয় সভাপতি, আপনি জানেন মাননীয় সভাপতি, মুক্তিযুদ্ধের সময় একটি বৃহৎ পরাশক্তি সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমাদের বিরোধিতা করেছিল, কিন্তু সেই পরাশক্তির রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আজ 36 বছর পর 2007 সালে সেই সাম্রাজ্যবাদের ভৃত্যে পরিণত হয়েছে আমরা। মাননীয় সভাপতি, সেই সাম্রাজ্যবাদের প্রতিবাদ যদি আমরা করতে না পারি তাহলে কি করে আমরা দাবি করব আমরা মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকারকে প্রতিষ্ঠা করব? শুধু মুক্তিযুদ্ধ নয়, আপনি জানেন মাননীয় সভাপতি 1971 সালে এই দেশের কিছু মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিল অগ্নিসংযোগে, লুটপাটে, নারী ধর্ষণে, মুক্তিযোদ্ধা ওই দেশের বুদ্ধিজীবীদের হত্যাকরণে। তাদেরকে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারিনি মাননীয় সভাপতি, বরং তারা সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাদের বিচার করতে না পারি অন্তত অন্তর থেকে ঘৃণাকে আমরা করতে পেরেছি। সেটি যদি না পারি তাহলে আমরা কি করে বলি যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার প্রতিষ্ঠা করব? সুদীর্ঘ 24 বছর আমরা পাকিস্তানের জাতিগত নিপীড়নের শিকার হয়েছিলাম। সেই নিপীড়নের প্রতিবাদ করতে গিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ তৈরি করেছি, কিন্তু নিজেরা যখন শাসক হয়েছি তখন আমরা অবাঙালি আদিবাসীদের উপর নির্যাতন চালিয়েছি। এই কাজটি যখন করেছি তখন কি আমরা দাবি করতে পারি আমরা মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকারটি ধারণ করেছি? না মাননীয় সভাপতি, সেটি আমরা পারি না। কাজে মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার শুধু দারিদ্র্য নামক একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হতে পারে না বিজ্ঞ প্রতিপক্ষ। মুক্তিযুদ্ধের চেতনা একটি সর্বাত্মক ও বহুমাত্রিক বিষয়। সেটিকে ধারণ করার জন্য আমাদের একটি সর্বাত্মক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, যেটির ভিত্তি রয়েছে আমাদের সংবিধানে, আমাদের জাতীয় সঙ্গীতে। এবং সেই কথাটি আমরা বলছি সোনার বাংলাদেশ চাই। আপনারা ভুলে যাবেন না দয়া করে, এই পুণ্যভূমির প্রতিটি ধূলিকণা রক্তস্নাত, এবং সেই রক্তের ঋণ যদি আমরা স্বীকার করতে চাই সোনার বাংলাদেশ আমাদের নির্মাণ করতেই হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। আমরা বিপক্ষের দলনেতা রাজীব সরকারের বক্তব্য শুনলাম। এবার যুক্তি খণ্ডন পর্ব। যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট করে সময় পাওয়া যাবে। প্রথমে আমি পক্ষের দলনেতা মোহাম্মদ মাসুদুর রহমানকে আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দলনেতা এইমাত্র একটি প্রশ্ন রেখে গেছেন যে এমন কোনো দেশের উদাহরণ কি আছে যে দেশে দুর্নীতি আছে অথচ দারিদ্র্য নেই? ঠিক একই প্রশ্ন তার বিপরীতে করতে চাই, এমন কোনো দেশের উদাহরণ দেখিয়ে যেতে পারবেন যে দেশে দারিদ্র্য আছে অথচ দুর্নীতি নেই? নিশ্চয়ই পারবে না মাননীয় সভাপতি। কারণ হচ্ছে যদি আমরা দারিদ্র্যমুক্ত রাষ্ট্র গড়তে পারি, যেটি টিআইবির রিপোর্টে সুস্পষ্টভাবে বলা রয়েছে, যে উন্নত রাষ্ট্রগুলো স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু দুর্নীতির হার কম, কারণ তারা হচ্ছে উন্নত রাষ্ট্র, দারিদ্র্যের দিক থেকে তারা অনেক বেশি উন্নত। আবার ঠিক একইভাবে যে 10টি দেশ যেগুলো দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, সেই দেশগুলো হচ্ছে দরিদ্র, যেমন বাংলাদেশ, কঙ্গো সহ এই সমস্ত দেশগুলো। সুতরাং আমরা যে বিষয়টি প্রমাণ করতে পারি সেটি হচ্ছে যে দারিদ্র্য যদি দূর করা যায় তাহলে দুর্নীতিকে অনেকটাই কমিয়ে আনা যাবে। মাননীয় সভাপতি, তিনি আজকে মধ্যপ্রাচ্যের উদাহরণের কথা বলে গেছেন। আমরা বিতর্ক করছি 71 সালের মুক্তিযুদ্ধ সংক্রান্ত আমার এই প্রিয় বাংলাদেশ নিয়ে, তারা উদাহরণ দিচ্ছেন মধ্যপ্রাচ্যের, অথচ যেই মধ্যপ্রাচ্যে হচ্ছে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আর আমার বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত। মাননীয় সভাপতি, তিনি ফরাসি বিপ্লবের কথা বলেছেন, সাম্য মৈত্রীর কথা বলেছেন। এই সাম্য মৈত্রী যদি নির্ধারণ করতে হয়, সাম্য মৈত্রী যদি আমরা প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে দারিদ্র্য বিমোচন করতে হবে, কারণ দারিদ্র্য বিমোচন এই সাম্য মৈত্রীর ক্ষেত্রে প্রধানতম বাধা। সেজন্য আমাদেরকে এই বিষয়টি নির্ণয় করতে হবে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে গেছেন। বাংলাদেশের চেয়ে এত বড় গণমাধ্যমের স্বাধীনতা পৃথিবীর কোন রাষ্ট্রে রয়েছে? দয়া করে উত্তর দিয়ে যাবেন। আমার বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন মাননীয় সভাপতি। তারপরও আমরা কেন পারছি না? কারণ হচ্ছে আমাদের দারিদ্র্যের ক্ষেত্রে আমরা এত বেশি পিছিয়ে রয়েছি যে এই বিষয়গুলোতে আমরা সবচেয়ে বেশি ভালো
দিকগুলো অর্জন করতে পারছি না। মাননীয় সভাপতি প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা শোষণহীন বঞ্চনাহীন সমাজের কথা বলে গেছেন এবং এর মাধ্যমে তারা সোনার বাংলা গড়বার কথা বলে গেছেন। আমরা যে কথাটি বলেছি সেটি হচ্ছে এই যে দারিদ্রটি রয়েছে, যেহেতু দারিদ্র সরাসরি মুক্তিযুদ্ধের চেতনা যে শোষণহীন এবং বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধানতম বাধা, আমরা কিন্তু কখনো একমাত্র দারিদ্র বাধা হিসাবে চিহ্নিত করিনি, প্রধানতম বাধা হিসেবে চিহ্নিত করেছি। এবং সেই জন্য আমরা বলেছি যে এই দারিদ্র যদি আমরা বিমোচন করতে চাই তাহলে এই শোষণমুক্ত এবং সমাজ, এই বঞ্চনাহীন সমাজকে প্রতিষ্ঠিত করতে পারবো। তাই মাননীয় সভাপতি পরিশেষে আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে যদি দারিদ্র আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের অন্যান্য সামগ্রিক সমস্যাগুলি সমাধানের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখতে পারবো। সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ। এবার বিপক্ষের দলনেতা রাজীব সরকারকে আহ্বান জানাবো। মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের দলনেতা আবারও ভুল করলেন। তিনি এইমাত্র বলে গেলেন দারিদ্র যদি দূর করা যায় দুর্নীতিও নাকি দূর হয়ে যাবে। বর্তমানে দুর্নীতির দায়ে যারা জেল খাটছেন তারা কি কেউ দরিদ্র? আমি কোনো দরিদ্র লোককে চিনি না মাননীয় সভাপতি। তিনি আরেকটি কথা বলে গেলেন বাংলাদেশের গণমাধ্যম অনেক স্বাধীন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্টে দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পেশা হচ্ছে সাংবাদিকতা। তিনি তো সরাসরি সরকার বাহাদুরের মন্ত্রীর ভাষায় কথা বলে গেলেন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের প্রথম বক্তা তিনি বারবার শোষণের বিবরণ দিয়েছেন। পূর্বের যুক্তিটি আবার বলতে চাচ্ছি, শোষণ থেকে কিন্তু দারিদ্র্যের উৎপত্তি ঘটে, দারিদ্র থেকে শোষণ আসে না। খুব সামান্য একটি বিষয় আপনারা বুঝতে পারছেন না। আপনি আরেকটি কথা বলে গেলে যে আমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়লেন যে আমাদেরকে অবশ্যই প্রমাণ করতে হবে দারিদ্র মুক্তি ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা অর্জন সম্ভব। আজকের বিতর্ক কিন্তু এইরকম নয় যে আমাদেরকে হয় দারিদ্র নিয়ে কথা বলতে হবে অথবা দারিদ্রকে বাদ দিয়ে কথা বলতে হবে। আপনার ভাষা করে এটা জর্জ বুশের মতো, হয় তোমরা আমাদের পক্ষে না হয় সন্ত্রাসীদের পক্ষে। এই বিষয়ে তো যুক্তির কোনো স্থান নেই মাননীয় সভাপতি। দ্বিতীয় বক্তা আপনি দারিদ্র ও শোষণের পার্থক্য দেখিয়ে গেলেন এবং আপনি এডওয়ার্ড সাইদকে উদ্ধৃত করে বললেন পশ্চিমের চোখে আমরা নিজেদেরকে মূল্যায়ন করি। এডওয়ার্ড সাইদ জ্ঞানতাত্ত্বিক মূল্যায়নের কথা বলেছিলেন, তিনি ক্ষমতার প্রসঙ্গে বলেছিলেন। তাতে কিন্তু এটিই প্রমাণিত হয় যে অর্থনৈতিক দারিদ্র্যই এই ক্ষেত্রে মূল ভূমিকা নয়। আমাদের যে সাংস্কৃতিক চেতনা, আমাদের যে জ্ঞানের ক্ষমতা, সেটির অগ্রসরতা কতটুকু সেটি ছিল এখানে মূল গুরুত্বপূর্ণ। আপনি আরো বলেছেন মনোজগতে উপনিবেশ দারিদ্র্যের কারণে, সম্পূর্ণ ভুল কথা। মনোজগতে সাংস্কৃতিকভাবে আমরা বরং অনেক অনেক বেশি শক্তিশালী। আমাদের অর্থনৈতিক দারিদ্র থাকতে পারে কিন্তু আমরা কি বলতে পারি আমাদের সাংস্কৃতিক দারিদ্র আছে? এই কথাটি বলার কোনো অবকাশ নেই মাননীয় সভাপতি। পক্ষ দলের তৃতীয় বক্তা আপনি মৌলানা ভাসানীকে উদ্ধৃত করে বলেছেন ভোটের আগে ভাত চাই, কিন্তু বলে কি খুব লাভ হয়েছিল? 1970 সালে ভাসানীর কথা কিন্তু এই দেশের মানুষ শোনেনি। তারা ঠিকই ভোট দিতে গিয়েছিল 1970 সালের নির্বাচনে, তো তাদের কাছে ওই সময়ে ভোটের চেয়ে ভাতের চাইতে ভোটের প্রসঙ্গটি বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা বিশ্বাস করতো 70-এর নির্বাচনের মধ্য দিয়ে তারা সামগ্রিকভাবে শোষণ মুক্তি ঘটাবে। কাজে আমরা আবারও যেটি বলতে চাচ্ছি, আপনার মূল বিষয়টি বোঝেননি। হাস্যকরভাবে এসিড সন্ত্রাসের মধ্যে আপনারা ধনী দরিদ্র বৈষম্য আবিষ্কার করেছেন। এসিড মারে একটি মেয়েকে একটি ছেলে, সে ধনীও হতে পারে গরিবও হতে পারে, মেয়েটিও ধনী হতে পারে মেয়েটিও গরিব হতে পারে। তাই মাননীয় সভাপতি আমরা বলতে চাচ্ছি তারা আজকে মূল বিতর্কের বিষয়কে লেজে গোবরে করে দিয়েছেন এবং আমরা বলছি সোনার বাংলাদেশ নির্মাণই হোক মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকার। ধন্যবাদ। আমরা অত্যন্ত উপভোগ্য একটা বিতর্ক শুনলাম, যুক্তি শুনলাম, যুক্তি খণ্ডন শুনলাম, ভাষার চমৎকার ব্যবহার লক্ষ্য করলাম এবং এটা যে প্রাণবন্ত হয়েছে তা আপনাদের উপস্থিত দর্শকদের যে প্রতিক্রিয়া তা থেকেও আমরা বুঝতে পারলাম। প্রশ্নটা হচ্ছে যে দারিদ্র যে একটা সমস্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সোনার বাংলা যে গড়তে হবে এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। দেশপ্রেম যে ৭১-এর মুক্তিযুদ্ধের পেছনে ছিল কোনো সন্দেহ নেই। কিন্তু দারিদ্রই কি একমাত্র উপায় মুক্তিযুদ্ধের চেতনাকে রূপায়িত করা, নাকি এটা হচ্ছে একটা কথা, এক পক্ষের কথা যে একমাত্র, আরেক পক্ষের কথা হচ্ছে যে একমাত্র নয়, এটা প্রাথমিক এবং প্রধান। একমাত্র না হলেও প্রাথমিক এবং প্রধান বটে। কাজেই এইটে রেখে, দারিদ্র রেখে আমরা এগুতে পারবো না এবং দারিদ্রকে দূর করতে পারলেই আমরা এগুতে পারবো। কেননা তাহলে আমাদের যে মানসিক পরিবর্তন, সাংস্কৃতিক যে পরিবর্তন সেইটাই ঘটবে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে একদিকে প্রশ্ন হচ্ছে বস্তুর সঙ্গে মনের সম্পর্ক, সেটা আছে। আরেকদিকে প্রশ্ন হচ্ছে যে দারিদ্র কতটা ক্ষতিকর সে বিষয়ে প্রশ্ন নেই, কিন্তু সে বিষয়ে একটা প্রতিবাদ্য আছে। সেটা হলো এই যে দারিদ্র কিভাবে তৈরি হয়।
দারিদ্র শোষণ তৈরি করে নাকি শোষণ দারিদ্র তৈরি করে, দুর্নীতির কারণে দারিদ্র সৃষ্টি হয় নাকি দারিদ্র্যের কারণে দুর্নীতির সৃষ্টি হয়, এই সমস্ত প্রশ্নগুলো থাকছে। কিন্তু আমরা যেটা পরিষ্কারভাবে বুঝতে পারছি সেটা হলো এই, যে আমাদের সমাজে পরিবর্তন আনতে হলে, এটা এই বিষয়ে দুই পক্ষ একমত, যেমন সোনার বাংলার পক্ষে একমত, যে আমাদের দেশে পরিবর্তন আনতে হলে এই যে বৈষম্যমূলক সমাজ, সেখানে পরিবর্তন আনতে হবে। এবং আমরা যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ করেছি সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা। কেবল রাষ্ট্র নয়, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা। এবং এই গণতন্ত্রের মূল ভিত্তিটা হচ্ছে অধিকার এবং সুযোগের সাম্য। সেই অধিকার এবং সুযোগের সাম্য কিভাবে আসবে সেই বিষয়ে বিতর্ক। সেই বিষয়ে সেখানেই হলো যে আমরা কি দারিদ্র্যকে প্রধান লক্ষ্য করে দেখব হিসেবে দেখব, নাকি দারিদ্র্যকে প্রাথমিক হিসেবে দেখব, নাকি একমাত্র হিসেবে দেখব। এই প্রসঙ্গগুলো এখানে এসছে। কিন্তু আমাদের যে সমাজ বাস্তবতা, সেই সমাজ বাস্তবতা সম্বন্ধে সেই সমাজ বাস্তবতা সম্বন্ধে কোনো মতদ্বৈধ নেই, দুপক্ষই একমত। এবং এই সমাজ বাস্তবতাকে যে পরিবর্তন করতে হবে সে বিষয়ে দুপক্ষ একমত। এবং এই সমাজ বাস্তবতাকে পরিবর্তন না করতে পারলে যে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেইটি যে বাস্তবায়িত হবে না, এ বিষয়েও তারা উভয় পক্ষই একমত। সেই জন্য দারিদ্র যে বহুমাত্রিক, এইটাও কিন্তু উভয় পক্ষই স্বীকার করছেন, যে দারিদ্র কেবল অর্থনৈতিক দারিদ্র নয়, দারিদ্র বলতে দার্শনিক দারিদ্র, দারিদ্র বলতে আদর্শগত দারিদ্র, দারিদ্র বলতে মনোজাগতিক দারিদ্র, শিক্ষাক্ষেত্রে দারিদ্র, এগুলো বোঝাবে। কিন্তু আবার এর মধ্যে থেকে বেরিয়ে এলো যে সত্যটা, যে কেবল দারিদ্রই আমাদের দেশের সত্য নয়, বৈষম্যই আমাদের দেশের সত্য, বৈষম্য আমাদের দেশের সত্য। কিন্তু কেমনভাবে আমরা এই দারিদ্র এবং বৈষম্য দূর করব, সেই জায়গাটা নিয়েই আমাদের এখানে আলোচনা। এবং দুই পক্ষের মধ্যে যে মতদ্বৈধ, সেই জায়গাটাতেই যে প্রথমটাকে, কোনটাকে আমরা গুরুত্ব দেব এবং কিভাবে আমরা কাজটা শুরু করব। আমরা বৈষম্যের কারণে আমাদের পাকিস্তান থেকে আমরা বেরিয়ে এসেছি, এবং সেই বৈষম্যটা একটা অর্থনৈতিক বৈষম্য ছিল, আবার একটা জাতিগত বৈষম্যও ছিল। দুটো বৈষম্যের কথাই এখানে এসছে, এবং এই দুটো বৈষম্যর দূর করার ব্যাপারটা তখন প্রধান ছিল। আমরা জাতিগত বৈষম্য দূর করে অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারবো এটা ভেবেছিলাম। আমরা অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারিনি। দারিদ্র খুব সত্য কথা আমাদের দেশে, এবং দারিদ্র্যের যে ছবি, শতকরা 5 জনের খাতে সম্পদ, 95 জন এখানে বঞ্চিত, সেই সত্যটা খুবই মর্মান্তিক সত্য, যেটা উভয় দলের বক্তারা কেবল যুক্তি দিয়ে বলেননি, আবেগ দিয়েও বলেছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, এবং যে কাজটা আমাদের জন্য সভাপতি হিসেবে কিছুটা আনন্দদায়ক এবং কিছুটা অপ্রীতিকর বটে। তো এই জন্য আমি প্রথমেই উভয় দলকে অভিনন্দন জানাবো যে তারা বিষয়টাকে অত্যন্ত যুক্তির সঙ্গে, চমৎকার ভাষায় এবং আবেগ দিয়ে এখানে উপস্থিত করেছেন, যেটা আমাদের জন্য একটা বড় লাভ হয়েছে এইখানের উপস্থিত থেকে। তো আমি এখন সেই কাজটা করছি। আমি আজকে যারা বিজয়ী হয়েছেন এবং এই বিতর্কে, আমাদের যে বিতর্ক প্রতিযোগিতা, তাদেরই চ্যাম্পিয়ন যে দল হলেন সেটা হচ্ছে জগন্নাথ হল। আরও একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যেটা করতে হয় সেটা হচ্ছে শ্রেষ্ঠ বক্তাও হয়েছেন ওই দলেরই দলনেতা রাজীব সরকার। আমরা বিজয়ী দলকে এবং শ্রেষ্ঠ বক্তাকে অভিনন্দন জানাবো সকলের পক্ষ থেকে, এবং যারা
আজকের রানার্স আপ হলেন এই প্রতিযোগিতায়, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের বক্তব্য যে আমরা উপভোগ করেছি সেটা জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি।